আচ্ছা, ক্লাসটা প্রথম থেকে শুরু করি। এই অংশটুকু গেল এটা। চলো আমরা পদার্থের গাঠনিক ধর্মটা দেখব। ওকে, এই ক্লাসটার হচ্ছে আমাদের কি মেন কাজ হচ্ছে আজকে আমরা কি দেখব, জাস্ট বেসিক ক্লাস করব। বেসিক ক্লাস হচ্ছে কি এমসিকিউ সলভ করব। এখান থেকে বেসিক যে টাইপের কোশ্চেনগুলো আসবে সেগুলো আর সূত্রগুলো একটু প্রমাণ করে নিব। তো বুঝতে পারছো? তো পদার্থের গাঠনিক ধর্ম, এখানে আমাদের কি পদার্থের গঠন সম্পর্কে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যে পদার্থ আমরা কি প্রথম কিছু টপিক আছে সেগুলো একটু তোমরা বাসায় পড়ে দিও। হচ্ছে যেমন আমাদের কি থাকতে পারে যে পদার্থের যে তিনটা অবস্থা আছে, সেই কঠিন, তরল, বায়বীয়, এই অবস্থাগুলো নিয়ে কি করা হয়েছে এই প্রথম তিনটা অংশ। তারপরে বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে এগুলা। যদি কেউ বুঝতে অসুবিধা হয় এটা জানিয়ে আমি বুঝাই দেবো। তো আমরা চলো পরবর্তীটা, স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা তোমাদের কি ক নাম্বার কোশ্চেনে আসবে যে স্থিতিস্থাপকতা কি বা স্থিতিস্থাপকতা কাকে বলে। এইখানে কোশ্চেন করতে পারে যে এটাকে কি বলে বা কাকে বলে, বা স্থিতিস্থাপকতা কি বা কাকে স্থিতিস্থাপকতা বলে। তো এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। দেখো, স্থিতিস্থাপকতা বলতে আমাদের কি বোঝায়। প্রথমত আমি একটু জিনিস বুঝাই যে ধরো আমরা একটা বস্তু আছে, ধরো আমরা এটা একটা রাবার আছে, এখান থেকে একটা রাবার আমরা কি করতেছি বা এটা একটা স্প্রিং চিন্তা করতে পারবো। যদি আমরা স্প্রিংকে বল প্রয়োগ করি, এই স্প্রিংটাকে বল প্রয়োগ করার ফলে স্প্রিংটা কি করবে, তার আগের আয়তনটা যা আছে এটা পরিবর্তন করে। সে কি করে, আকৃতি পরিবর্তন করে না। যখন এই বলটাকে অপসারণ করা হয় সে কি করে, আগের অবস্থায় ফিরে আসে। এখানে সে কি করবে, এখানে যখন এফ বল প্রয়োগ করে আমরা কি করা হয়, লম্বা করা হয়, এখান থেকে আমাদের এটাকে যখন অপসারণ করা হয় সে কি করে, আগের অবস্থায় ফিরে আসে বা শিথিল হয়ে যায়। এই যে শিথিল হয়ে যাওয়াটাকে আমাদের বলা হয় স্থিতিস্থাপকতা। বুঝতে পারছো? তাহলে একটু সংজ্ঞাটা একটু সবাই একটু পড়ে নাও। আর সবাই কি করবা, একটু সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করবা। কারণ হচ্ছে কি তোমাদের এগুলো হচ্ছে কি বুড়ে আসবে, বুট কোশ্চেন আসবে। আমি হচ্ছে কি বুট কোশ্চেনের বাইরে কিছু পড়াচ্ছি না আমি তোমাদের, যে এর বাইরে কিছু আসবে বা একদম এত অন্য কোনো কিছু আসা যে এরকম কিছু পড়াচ্ছি না, জাস্ট বুড়ে আসার জিনিসগুলো। দেখো, বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার বা আকার, দেখো কোনো বস্তুর আকার কি, আকার এবং আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে কিন্তু বস্তুর বিকৃতি হয়। এখন আমরা বিকৃতি সম্পর্কে একটু পরে আলোচনা করব। বিকৃতি মানে কি, বস্তুর আকার আয়তনের পরিবর্তন হলে তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে, এখানে কি বলছে, প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের ফলে বিকৃতি বস্তু আগের আকার বা আয়তনে ফিরে আসে তাকে আমরা কি বলি, স্থিতিস্থাপকতা বলি। এটা আমরা এখানে বুঝিয়েছি। তো এইটুকু সবাই অবশ্যই মাথায় রাখবা। তো বুঝতে পারছো যে স্থিতিস্থাপকতা জিনিসটাকে, সবারই আশা করি এটা ক্লিয়ার হয়েছে। একটু ওয়েট করো। হ্যাঁ দেখো, আমরা এইটুকু একটু মুছে দিচ্ছি। এখন আমরা একটা এমসিকিউ টাইপের একটা জিনিস দেখবো যেটা আমাদের কি প্রয়োজন আছে। কি দেখো, এইখানে আসো। দেখো, আমাদের যে বস্তুর বাধা যত বেশি, এইটুকু মনে রাখা লাগবে যে যে বস্তুর বাধা যত বেশি, মানে কি যে বস্তুর বাধা যত বেশি বা বাধা দেওয়ার ক্ষমতা যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি। এখন যদি তোমাকে আমি একটু কোশ্চেন করি, যেমন আমার কাছে একটা স্প্রিং আছে, আরেকটা আছে রাবার আছে। রাবার, আমরা কোনটাকে প্রসারিত করতে আমাদের সহজে প্রসারিত করা যাবে, স্প্রিংকে না রাবারকে? একটু বলো তো। এই দুইটার মাঝখানে যদি আমরা কোনটাকে করতে পারি, প্রসারিত করতে চাই, তাহলে কোনটাকে সহজে প্রসারিত করতে পারবো একটু বলো দেখি। ওকে, শিয়া আসছো তাহলে? তোমার তো নখ দিলেও খুঁজ পাওয়া যায় না। জুমে ক্লাস নিবো দেখে আর দু একদিন পর থেকে।
স্প্রিংকে মানে কোনটাকে টেনে সহজে লম্বা করা যাবে, স্প্রিংকে নাকি হচ্ছে রাবারকে। এখন এইখানে আমাদের দুইটা জিনিস কাজ করবে, কার বাধা দেওয়ার ক্ষমতাটা বেশি, স্প্রিং এর না রবারের? অবশ্যই স্প্রিং এর বাধা দেওয়ার ক্ষমতাটা বেশি। এর বাধা দেওয়ার ক্ষমতা বেশি কারণ কি, এটা আমাদের কি লোহা বা অন্য কোন একটা জাতীয় পদার্থ দ্বারা গঠিত। এইখানে রাবারটা হচ্ছে কি কম, এর স্থিতিস্থাপকতা খুবই কম, যে আমরা কি করতে পারি, এটা কি করতে পারি, বাধা কম দিতে পারে। তো এটা মনে রাখবা যে আমাদের কি এখানে স্থিতিস্থাপকতা বেশি হচ্ছে গিয়ে হলো স্প্রিং এর, এখানে স্থিতিস্থাপকতা হচ্ছে স্প্রিং এর, বুঝতে পারছো? আর এইটার স্থিতিস্থাপকতা খুবই কম। চলো আমরা পরবর্তীটা দেখি। এই অংশটুকু একটু মনে রাখবা যে লোহা এবং রাবারের মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা লোহার বেশি। কার বেশি? লোহার বেশি। তাই লোহা রাবারের চেয়ে কি বেশি স্থিতিস্থাপক, লোহা রাবারের চেয়ে কি বেশি স্থিতিস্থাপক। এখানে একটু লেখা ভুল হয়ে গেছে, বেশি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। ওকে, এইটুকু অবশ্যই মাথায় রাখবা। এই পর্যন্ত সবাই একটু তুলে নাও, সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সবাই ক্লিয়ার? আমি বলছিলাম কার বাধা দেওয়ার ক্ষমতা বেশি, নাকি যেটা কোশ্চেন করছিলাম ওইটার আনসার আসছে কিনা এটা বড় কথা। দেখো এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, চলো আমাদের সবাই ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা কিছু সংজ্ঞা দেখবো। এই সংজ্ঞাগুলো আমাদের কি ক নাম্বার কোশ্চেন আসবে, ক নাম্বার কোশ্চেন আসবে, প্লাস কি আসবে, এমসিকিউ কোশ্চেন আসবে। এই সংজ্ঞাগুলো সবাই অবশ্যই একটু মাথায় রাখবা। ইন্টারনেটের বাইরে ছিলা? তুমি আমার একটু নক দিও তো। দেখো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে কি বোঝায়? ধরো আমরা একটা বাহ্যিক বল অপসারিত হলে, ধরো আমরা একটা বস্তুকে কি করলাম, এখানে একটা আছে বস্তু আছে, এই বস্তুটাকে আমরা কি করলাম, বল প্রসারণ করে এটা কি আকার এবং আকৃতির কি পরিবর্তন করলাম, আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন হইলো। এই বস্তুটার আকার আয়তনের পরিবর্তন এতটুকু করলাম। তো এইটুকু যখন পরিবর্তন হইতেছে তার মধ্যে আমরা কি বল প্রয়োগ করে, যখন আমরা বল অপসারণ করব বস্তুটা কি ঠিক আগে যেরকম ছিল ওই অবস্থায় থাকবে, তখন আমরা তাকে কি বলবো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। বুঝতে পারছো? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ওকে, এইটা গেল, আমরা এইটাও একটু মনে রাখবা। তারপরটা দেখো, তারপরটুকু হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা থেকে আমাদের বিগত সালে ক নাম্বার কোশ্চেন আসছে। স্থিতিস্থাপক সীমা কি? অবশ্যই সবাই একটু কষ্ট করে এটা একটু পড়ে নাও। শিয়াব শেখা খাইছো? কে এরকম করে শেখা দিল? তোমার তো অনেকগুলা ছিল, সাদিয়া, মারিয়া, তারপরে আর কে কে আছে অনেকেই। আচ্ছা দেখো, সবারই পড়া হয়েছে? পড়া হয়েছে আমি মনে করি। দেখো যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, তার মানে একটা বল পর্যন্ত সে কি করতে পারে, বস্তুটা আগের অবস্থায় আসতে পারে। ধরে নাও আমরা এই বস্তুটাকে তখন আমরা কি টান দিয়ে বল প্রয়োগ করে, এটাকে আমরা বল প্রয়োগ করছি এফ পরিমাণ, এর বল প্রয়োগ করে কি করা হয়েছে, এটাকে একটু লম্বা করা হচ্ছে। এখন এই পর্যন্ত একটা বল প্রয়োগ করলে, ধরুন এই পর্যন্ত আসলে এফ সমান কি 5 মানের বল প্রয়োগ করা হলে সে কি করতে পারবে, আগের অবস্থায় চলে আসতে পারবে। দেখো তাহলে এই অংশটুকু আসবে, তাহলে এইখান থেকে আমরা এইটুকুর অবস্থান কি করব, পরিবর্তন করব, তাই না? এখান থেকে যতটুকু বল প্রয়োগ করা আছে সে কি আগের অবস্থায় আসতে পারে। তাহলে আমরা এটা বলতে পারি সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগ করে করে বল অপসারণ করলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক সীমা বলবো। তার মানে কি সর্বোচ্চ যত পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা কি করতে পারে, আগের অবস্থায় আসতে পারে, তাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা।
বুঝতে পারছো? দেখো এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু স্থিতিস্থাপক সীমার ন্যায় আচরণ করে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আচ্ছা ওকে, এখানে দেখো যে আমরা কি যে তাহলে এটা একটু লিখে নিও যে পূর্ণ স্থিতিস্থাপক স্থাপক বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু স্থিতিস্থাপক সীমার ন্যায় আচরণ করে। চলো আমরা দেখি নমনীয় বস্তু। এই জিনিসটা নমনীয় বস্তুটাকে এটা একটু পড়ে নাও, এটার সংজ্ঞাটা একটু সবাই একটু কষ্ট করে পড়ে নাও। সৌরভ ক্লাসে আসো? মাইয়া মানুষের কথা শুনি না। আচ্ছা না শোনা। দেখো নমনীয় বস্তু জিনিসটা কি, যে আমরা কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃতি করলে তাকে আমরা কি করব, বিকৃতি করলে যদি বল অপসারণের পর বস্তুটির বিকৃতি অবস্থায় পুরোপুরি বজায় রাখে তাহলে আমরা তাকে কি বলবো, নমনীয় বস্তু বলবো বা প্লাস্টিক বস্তু বলবো। যেমন তুমি যদি একটু চিন্তা করো, বোর্ডে কেউ সব দেখাবো সমস্যা নাই, থাকো ক্লাসে তাইলে পাবা, আর যদি ক্লাসে আসো আর যাও তাহলে তো পাবা না। দেখো এই অংশটুকু থেকে আসতেছে, তাই আমরা বস্তুটা যেমন আছে যে আমরা এইটুকু হচ্ছে আমরা একটা রাবার, বা আমরা যদি চিন্তা করি যে প্লাস্টিকের যে কাগজগুলো আছে, আমরা যদি তোমরা একটু বাসা বাড়িতে দেখো প্লাস্টিকের কাগজে যদি একটু তুমি তাপ দাও বস্তুটা কি কেউ সংকুচিত হয়ে যায়, তুমি তাপ অপসারণ করলে ওই বস্তুটা কি ওই অবস্থায় থাকে। যেমন তুমি মোমবাতির কথা চিন্তা করতে পারো, যখন মোমবাতিতে তুমি আগুন দাও তখন ওই মোমটা কি করতে থাকে, গলতে থাকে, গলে কি হয়ে যায় সে একটা কঠিন অবস্থায় ফিরে আসে। কিন্তু আর আয়তনে কি হয়ে যায়, পরিবর্তন হয় না। তখন আয়তনের যে পরিবর্তন বা আকৃতির যে পরিবর্তনটা হয় সেটা থেকে যদি তুমি তাপ অপসারণ করো সেটা কি অবস্থায় থাকে, ওই একই অবস্থায় থাকে। সেই ধরনের বস্তুকে আমাদের কি বলা হয়, নমনীয় বস্তু বলে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সাল। সবাই একটু এই কোশ্চেনটার আনসার করো তো দেখি। দেখো প্রযুক্ত বল অপসারণের পরে যদি বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তবে বস্তুটিকে বলা হয় হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, নমনীয় বস্তু, দৃঢ় বস্তু। শিয়া বলছো এ, সবাই বলতেছো কেন? শিহাব এ বলছো, সৌরভ ত্রিপুরা এ বলছো, বাকি যারা আছো আর বাকি যে 5 জন আছে লাবণী এ বলছো। তুমি কি নমনীয় বস্তুর সংজ্ঞাটা খেয়াল করছিলা? দেখো কি বলছিলাম, নমনীয় বস্তুর ক্ষেত্রে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃতি করলে, যদি বস্তুটার বল অপসারণ করলে বস্তুটির বিকৃতি অবস্থা পুরোপুরি বজায় থাকে। পুরোপুরি অবস্থা কি বজায় থাকে, তার মানে কি এটা কি যেখানে আছে সেখানে থাকবে। তাহলে এইখানে আমরা কি বলছি বলো তো, বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, কিন্তু সংজ্ঞাটাই তোমরা খেয়াল করো নাই। সম্পূর্ণ ধরে রাখা মানে কি, সেটা কি বস্তু, নমনীয় বস্তু না, নমনীয় বস্তু। এটার আনসার হবে কোনটা, গ নাম্বার। যারা আনসার দিছো সবারটাই বল। বুঝছো? কারো প্রশ্ন আছে যে কেন নমনীয় বস্তু হইলো? বলো কারো প্রশ্ন আছে? যেহেতু তোমরা সবাই ক নাম্বার আনসার দিছো, প্রায় হচ্ছে 100% যারা আনসার দিছো সবাই কি করছো, এই ক নাম্বার কোশ্চেন দিছো। আকার আর একটা আমরা দেখি জিনিস, তো আকার মানে কি, এটা ধরো আমরা বস্তুটার আকার হচ্ছে একরকম, এটা হচ্ছে একরকম, কিন্তু আয়তনটা ধরো আমাদের বি, এই আয়তনের এই আকারের বস্তুটাকে আমরা সমান আয়তন রেখে কি করব, এরকম তৈরি করব। আয়তনটা কি আছে, বি আছে, তাহলে আয়তনে কি পরিবর্তন হয়েছে? দেখো
এই যে সংজ্ঞাটা দেখো, নমনীয় বস্তুর ক্ষেত্রে কি বলছি, বল প্রয়োগ করলে যদি বিকৃতি অবস্থায় পুরোপুরি বজায় রাখে, তার মানে কি এটার কি বল অপসারণ করলে সেই কি বলটা থাকবে, কি ওই একই বল থাকবে, তাহলে বল তো অপসারণ করতেছে না। কারণ বস্তুটা যেমন আমি চিন্তা করো, তুমি একটু মোমবাতির আলো, মোমবাতি জ্বলিয়ে দেখো যে মোমবাতির যে মোম গলার পর একটা অবস্থা হয়, সেটা কিন্তু তুমি যদি বল অপসারণ করো বা তাপ অপসারণ করো, সেটা কিন্তু ওই আগের অবস্থায় থাকে। তেমন তুমি প্লাস্টিকের যে কাগজগুলো আছে, যে পলিথিন গুলো আছে, সেগুলো যদি তুমি আগুন দিয়ে পোড়াও, যখন তুমি আগুন দিয়ে পোড়ানোর পর সেটা কি হয়, আয়তনটা কি হয়, পরিবর্তন হয় না। তুমি ওইটাকে যদি ঠান্ডাও করো, সেটা কি থাকে, ওই আগের অবস্থায় থাকে, বিকৃত অবস্থায় থাকে। আর ওই যে ওইটাকে আমাদের বলা হয় নমনীয় বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু। এখানে দেখো, দেখো বিকৃতি অবস্থায়, এখানে কি আমরা বিকৃতি অবস্থায় সম্পূর্ণ ধরে রাখে, তার মানে আমরা বল অপসারণের পরও, এখানে কি বলছে দেখো, বল অপসারণের পরও বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে। তাহলে সম্পূর্ণ ধরে রাখা মানে কি, সে নমনীয় বস্তু, তার তার পরিবর্তন হয় না। এইমাত্র যে সংজ্ঞাটা দেখে দিলাম, তোমরা খেয়ালই করো না, বুঝছো? চলো আমরা সামনের দিকে আগাই। সবাই যদি বুঝো তো অবশ্যই সামনের দিকে আগাইতে পারি, কেমন? চলো, পূর্ণ দৃঢ় বস্তু, এটা বাস্তবে কখনো সম্ভব না। দেখো, বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি আকারের কোনো পরিবর্তন না হয়, পরিবর্তন ঘটে না বা পরিবর্তন না ঘটে, এখানে হচ্ছে না হয়, না ঘটে, তাহলে বস্তুটিকে আমরা কি বলবো, পূর্ণ দৃঢ় বস্তু বলবো। নমনীয় বস্তুর উদাহরণ কি দিব আর, এতগুলা উদাহরণ বললাম। তুমি তোমার বাসার মাঝখানে যে পলিথিন গুলো আছে, বুঝছো, তোমার হাতের পাশে যদি ম্যাচ লাইট থাকে বা কোনো যে আগুন জ্বালানো কিছু থাকে, ওই পলিথিনের মধ্যে একটা আগুন ধরিয়ে দেখো, ওইটা একটু এক জায়গায় রাখো, তখন যখন বস্তুটা ঠান্ডা হবে, দেখবা ওই যে বিকৃত অবস্থায় যতটুকু আয়তন ছিল ওইটা ঠিক সেম পরিমাণে থাকবে। বা তুমি একটা হচ্ছে মোমবাতির কথাই চিন্তা করতে পারো, যখন মোমবাতিকে তুমি জ্বালিয়ে দাও, তখন সেটা কি পুড়তে পুড়তে কি একটা নির্দিষ্ট একটা অবস্থানে আইসা যায়। তখন ওইটা যদি তুমি কি করে দাও, ঠান্ডা করে দাও, তখন দেখবে কি ওর আয়তন যেটা আছে বা আকৃতি যেটা আছে, ওটার কি হয় না, কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছো? এইটুকুই। এর থেকে আর কোনো উদাহরণ আমার কাছে আসতেছে না, আর আমি এর থেকে ভালো কোনো উদাহরণ করিও নাই। যেহেতু তোমাদের বোর্ডে আসছে, এইটুকু আপাতত মনে রাখো। বুঝতে পারছো? এখন আসো পূর্ণ দৃঢ় বস্তু। তুমি ছাই বানাই দেখো, পলিথিন পুড়ে ছাই বানাও, বুঝছো আসিয়া? তুমি পলিথিন পুড়ে ছাই বানিয়ে ফেলো। চলো আমরা একটু দেখি, বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি আকারের কোনো পরিবর্তন না ঘটে, তাকে আমরা কি বলবো, পূর্ণ দৃঢ় বস্তু বলবো। তো আমাদের পৃথিবীতে পূর্ণ দৃঢ় বস্তু নামে কোনো বস্তুই নাই, এটা হচ্ছে একটা কাল্পনিক বস্তু হিসাবে কল্পনা করতে পারি। আমরা চলো দেখি, পূর্ণ দৃঢ় বস্তু বাস্তবে পাওয়া যায় না, এটা অবশ্যই একটু মাথায় রাখবা যে পূর্ণ দৃঢ় বস্তু বাস্তবে পাওয়া যায় না। তাহলে আমরা দেখি পরবর্তীটা, এটা দেখো, এই কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড 2023 সালে, একটু দ্রুত আনসার করবা। আচ্ছা, তোমরা কি ক্লাসে 4 জনই আছো? শিয়া বলছে ক, তারপরে বাকিরা, যে বাকি 4 জন আছে দ্রুত বলো। এগুলো কিন্তু তোমাদের বোর্ডে আসবে, তোমরা যে আনসার করতেছো না, আমি তো বুঝাই দিতেছি। আনসার হচ্ছে, যেহেতু কে আনসার করছো, সৌরভ বলছো বি, তারপর বাকিরা
বাকি যারা আছো তেমন এখানে সামি দেখাচ্ছে, লাবণ বলছো সি, তারপরে আর কে কে আছো, আরেকজন কে আছো কমেন্ট করো দেখি। তোমরা চারজনই আছো, চারজনে কমেন্ট করো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অ, আকিব বলছো সি, আনসার হচ্ছে এটা, আনসার হচ্ছে গ নাম্বার। এখানে দেখো অভিন্ন, ভিন্ন মানে কি, বিভিন্ন মানে কি, একই রকম না, আলাদা। এখানে কি বোঝা গেছে, আলাদা, আলাদা বোঝানো হয়েছে। এইগুলো তো সবগুলাই ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে কি এটা কি ভিন্ন না? তাহলে আনসার হচ্ছে ডি নাম্বার। কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে আরো? এখানে ধর্ম থেকে ভিন্ন বলছে। দেখো যেসব বস্তুর আমরা কি করে স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে, সেটা কি করে পূর্ণ স্থিতিস্থাপক দৃঢ় বস্তু, সমধর্মিক। তার মানে ধর্ম মানে কি, সেটার কি ধর্মের দিক দিয়ে কি সমান। আচ্ছা এখানে দেখো তোমার তো এখানে বলেই দিচ্ছে, তারপরে এই ভিন্ন, এখানে ধর্ম মানে কি একই ধর্মের, এই একই ধর্মের যেগুলো আছে সবগুলো একই জিনিস, আর বাকি ধর্মের যেগুলো ওটা হচ্ছে আলাদা বিষয়। তাহলে এখানে আলাদা ধর্মের কোনটা আছে, অসামধিক ধর্ম, এইটুকু, এটা হচ্ছে আনসার। এখানে এইগুলো তো এই সবগুলো পড়ে আসলো না, এখানে একসাথে সবগুলোর মধ্যে ঠিক আছে, কিন্তু এটা তো ভিন্ন, এটা ভিন্ন না, বুঝছো? তাহলে আমরা চলো পরবর্তীটা দেখি। এখন আসে আমরা বিকৃতি দেখবো। তো সবার ক্লিয়ার? আচ্ছা দেখ আবার বলতেছি, তুমি কি এখন আসলা আকিব নাকি? ও আচ্ছা, তোমার ওই যে বন্ধুরা যারা যুক্ত হইতেছিল ওরা কি হইবে, ওদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারো। দেখো আমরা যে সকল ধর্ম, তো ধর্মটা আমাদের কি ভিন্ন মানে কি আলাদা হবে, আমরা আলাদা হবে, এটা কার থেকে আলাদা হবে, এই স্থিতিস্থাপক যে ধর্মটা আছে তার থেকে আলাদা হবে। এখন এখানে দেখো আমরা স্থিতিস্থাপক যে ধর্মগুলো আছে, এটা আমরা কি ছিল, পূর্ণ দৃঢ় বস্তু ছিল, তারপর এখানে আমাদের কি পাইছিলাম, দেখো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ছিল, নমনীয় বস্তু ছিল, তারপরে এই যে আমরা স্থিতিস্থাপকতা ছিল। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে কি হচ্ছে, দাঁড়াও একটু বের করে নি, প্রশ্নে কি ছিল, ভিন্ন, ভিন্ন মানে কি এই স্থিতিস্থাপক ধর্ম থেকে ভিন্ন হবে। তাহলে স্থিতিস্থাপক ধর্ম থেকে দেখো, স্থিতিস্থাপক ধর্ম মাঝখানে কি হয়, পূর্ণ দৃঢ় বস্তু হয়। সমধর্মী মানে কি, দিকের ধর্মী মানে কি এই স্থিতিস্থাপক যে ধর্মটা আছে এটাই অবস্থান করবে। তারপর কি আমরা কি স্থিতিস্থাপক ধর্মের মধ্যে কি পূর্ণ স্থিতিস্থাপক আছে, তার মানে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, কার জন্য, স্থিতিস্থাপক ধর্মের জন্য। কিন্তু যদি ভিন্ন দিক বলে, যে আলাদা দিক বলে, তাদেরকে আমরা কি বলবো, তাদের অবশ্যই কি অসমদিক, অসমদিক মানে কি ও অস্থিতিস্থাপকতা হবে, বুঝতে পারছো? তার মানে এটা স্থিতিস্থাপকতা প্রদর্শন করবে না, এই জন্য আনসার গ নাম্বার। এখন ক্লিয়ার? আর হচ্ছে একটা কথা বলি, কেউ যদি ক্লাসে বইসা, ওই যে ক্লাসে বইসা চ্যাটিং করো, তাইলে হুদাই ক্লাস করে মজা পাবা না। ক্লাসে বইসা চ্যাটিং করো না, যা বলবো একটু মনোযোগ দিয়ে দেখো, আর প্রশ্নটা একটু মনোযোগ সহকারে পড়ো, কারণ এগুলো হচ্ছে তোমাদের বোর্ডে আসা প্রশ্ন এবং কি আসবে সামনে, বোর্ডে আসবে, এডমিশনে আসবে। সবার ক্লিয়ার? ভাই একটু দ্রুত বলা লাগবে, অনেকগুলো স্লাইড, মাত্র কয়টাতে গেলাম, মাত্র 6টাতে, এখনো অনেকগুলো বাকি, হচ্ছে 45টা স্লাইড। আর কিছু বললাম না, যাই হোক সবার ক্লিয়ার হয়েছে? না আমরা
আমি ভদ্র মানুষ, আমি চ্যাটিং করে তোমাদের পড়াইতেছি কেমনে। যাই হোক, সবারই ক্লিয়ার না? চলো আমরা পরবর্তীটা দেখবো। বিকৃতি। এই বিকৃতি সম্পর্কে সবার একটু একটু ধারণা আছে। বিকৃতি দেখো, এখানে আমরা বিকৃতি বলতে কি বোঝায়? সবাই অন্য কিছু কারো কিছু কথা কান্না দেয়, নিজের কথাই নিজে দেখি, বুঝছো? চলো আমরা দেখি। আর হচ্ছে আকিব, তোমার যে বান্ধবী যেটা আছে ওরে ক্লাসে জয়েন হইতে বলো, পরে আবার হচ্ছে মনে থাকবে না, নাকি তোমার বোন কি বলছিলা? দেখো, বিকৃতি বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রা, এখানে মনে রাখবা, একক মাত্রায় রূপ বিকৃতি বা পরিবর্তন হয় তাকে আমরা বিকৃতি বলি। একটু চিন্তা করো, এটা আমরা একটা বস্তু ছিল, যে এটা একটা আয়তকার বস্তু আছে, এই বস্তুর উপর আমরা কি করব? চারদিক থেকে বল প্রয়োগ করব। আমরা চারদিক থেকে বল প্রয়োগ করব। যখন বল প্রয়োগ করা হয়, এটার কি হয়েছে? একক মাত্রায় আয়তনটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আয়তনটা পরিবর্তন কতটুকু ছিল? এতটুকু ছিল। ধরো না, আমাদের এতটুকু অবস্থান ছিল আয়তনের, এটুকু। এই যে পরিবর্তনটা আছে, এই পরিবর্তনটাকে আমাদের বলা হয় বিকৃতি। বুঝতে পারছো? এই জায়গায় বিকৃতি বলে। এখন চিন্তা করো, যেমন আয়তন কতটুকু ছিল, এখানে ধরে নিতে পারো যে আয়তনের যে পরিবর্তনটা আছে এইখানে কতটুকু পরিবর্তন আছে? স্মল বি। আর এই সম্পূর্ণ আয়তনটুকু কত ধরতে পারো? সে সম্পূর্ণ আয়তন হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে আমার পরিবর্তন কতটুকু? বি মাইনাস এর এ। বা আমরা এই জায়গায় দেখো, যদি আমরা এখন এইটুকু ছোট্ট একটা চিত্র আঁকি, ধরে নাও আমাদের প্রথম অবস্থায় যে আয়তনটা ছিল, সে আয়তনটা ছিল বি। এই যে অবস্থা আয়তনটা ছিল, সেটা ছিল কি হচ্ছে ক্যাপিটাল বি। আর এই যে অবস্থাটা আসছে ছোট অবস্থা, সেই আয়তনটা ছিল এ। তাহলে যে আয়তনের যে পরিবর্তনের হারটা আছে, সেটাকে আমরা কি বলবো? বিকৃতি বলবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বিকৃতি ইকুয়াল টু বিকৃতি, বিকৃতি ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে আয়তনের পরিবর্তন, বা আমরা কি করতে পারি? পরিবর্তন বলতে পারি, যে আমরা পরিবর্তন বলতে পারি, বা আকৃতির পরিবর্তন বলতে পারি। আমাদের পরিবর্তন, পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা, আদি অবস্থা। দেখো, আমাদের আদি অবস্থা হিসাবে আমরা কোনটা ধরে নিয়েছি? আদি অবস্থা আমাদের বি ছিল। তাহলে এখানে আমাদের আয়তনের পরিবর্তন কতটুকু হইতেছে? দেখো তো, বি মাইনাস এর এ ডিভাইডেড বাই হচ্ছে কত? এ। এখানে আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, জাস্ট বি হচ্ছে এ ডিভাইডেড বাই এইটুকু হচ্ছে বি হবে। ওকে, বি। দেখো, এইটার মানেটা কি বুঝাইতেছে? এটার মানে বুঝাচ্ছে যার মানটা বড় হবে সেটাকে আগে দিবা, এইটুকু আসতেছে। এটাকে আমাদের বুঝে বিকৃতি। এখন তো এটা আয়তন ছোট করার ক্ষেত্রে আমরা এই বস্তুটা ছিল, ধরো আমার এই বস্তুটা ছিল, এইটাকে আমরা টেনে লম্বা করতেছি, এইখান থেকে এই বল প্রয়োগ করে এটাকে আমরা চারদিক থেকে বল প্রয়োগ করে কি করতেছি? টেনে লম্বা করতেছি। আগের অবস্থা আয়তন ছিল এত, তার একক মাত্রা আয়তন পরিবর্তন হয়ে গেছে কত? বি পরিমাণ। তো এদের মধ্যে কি একটা বিকৃতি ঘটছে, সেই বিকৃতিটা কত? সেই বিকৃতি, বিকৃতি ইকুয়াল টু আমরা লিখতে পারি আয়তনের পরিবর্তন। তাহলে আমরা কি পাবো? বি মাইনাস এ ডিভাইড বাই আদি আয়তন কত? আদি আয়তন এ। সো দুই ক্ষেত্রে সঠিক। বুঝতে পারছো? এটাকে বলে আমাদের বিকৃতি। এখন এখানে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে। তো চলো, সবাই এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও দেখি। আচ্ছা, তার জন্য ক্লাসে আচ্ছা ভাই, সবার কি হয়েছে?
এফ বাই এ মানে হচ্ছে পীড়ন, এফ বাই এ মানে হচ্ছে পীড়ন বা চাপ। এটা আমরা পড়বো সামনে। চলো আমরা এখন দেখি বিকৃতির একক এবং মাত্রা। এইখানেরটুকু আমাদের প্রয়োজন আছে, এটা আমাদের কোশ্চেনে আসে, অনেকবার আসছে। দেখো আমরা বিকৃতি ইকুয়াল কি পড়ছি, বিকৃতি ইকুয়াল হচ্ছে কি আদি আয়তন, মানে আদি অবস্থান আয়তনের চতুর্থ বা মাত্রার পরিবর্তন, যেমন আমাদের বি মাইনাস এর এ ডিভাইডেড বাই এ ছিল। এইটুকু থেকে ধরো আমরা এর থেকে এ বাদ, তার মানে কি উপরে যে রাশি হবে নিচেও কি সেম একই রাশি না? তাহলে এখানে আমাদের একটু মনে রাখবা তার কি মাত্রা এবং কি নাই, মাত্রা এবং একক নেই, মাত্রা এবং একক নেই। ক্লিয়ার? ওকে, চলো আমরা একটু দেখি, এটা একটু লিখে রাখি। দেখো যেহেতু বিকৃতি একই প্রকার দুই রাশির অনুপাত, দেখো তো এখানে কি দুইটা রাশির অনুপাত, তাই এদের কি মাত্রা এবং একক কোনোটাই নেই। সবাই একটু একটু কষ্ট করে এইটা নোট করে নিও, হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে কি তোমাদের অ্যাডমিশনও লাগবে, হচ্ছে কি প্লাস কি এইচএসসি তেও কাজে লাগবে। যে টপিক গুলো আমি পড়াইতেছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আমি আশা করি কোনো কোশ্চেন আসবে না। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে না? তো সবাই একটু কষ্ট করে তুলে নিও। চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। এই কোশ্চেনটা বলছে চট্টগ্রাম বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে 2023 সালে। দেখো নিচের কোনটি পীড়ন বিকৃতি হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক ত্বরণ, নিচের কোনটি মাত্রাবিহীন? এটার আনসার বলো। এটা যে না পারবা তারে হচ্ছে পাঁচতলা থেকে ফেলে দেওয়া উচিত, যখন যেহেতু আমি পাঁচতলায় আছি। দেখো তাহলে এটার আনসার হবে কি, এই মাত্র আমি পড়িয়ে দিয়ে আসলাম যে কোনো মাত্রা নেই, মাত্রা নেই কা একমাত্র বিকৃতির মাত্রা নেই। তাহলে আমাদের এটা এখন আনসার হচ্ছে কি ক নাম্বার, পীড়ন। ওকে, এটা আমাদের বোঝা লাগবে। দেখো পীড়ন জিনিসটা কি, দেখো আমরা পীড়ন বলতে বুঝি চাপ, এখানে একটু মনে রাখবা পীড়ন মানে হচ্ছে চাপ, এটা একটু মনে রাখবা চাপ। আগে একটু আমরা সংজ্ঞাটা পড়ে নিই। দেখো সবাই একটু কষ্ট করে সংজ্ঞাটা লিখে নিতে পারো, প্লাস কি করো পড়েও নিতে পারো। ওকে, আকাশ বলছো সি, লাবণী সি, সৌরভ ত্রিপুরা সি, শিয়াব বলছো গ, ঠিক আছে সবারটাই সি। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো এই সংজ্ঞাটা সবাই একটু কষ্ট করে পড়ে নাও, পড়া শেষ হলে সবাই একটু বলো যে পড়া হয়েছে। যে পীড়ন সবাইকে 1 মিনিট সময় দিলাম, সবাই একটু পড়ে ফেলো। শিয়াবের ডান, বাকিরা ওকে, সবাই পড়া হয়েছে? চলো আমরা একটু পড়ি। দেখো কি বলছে, সংজ্ঞাটা কি বলছে, পীড়নের বাহির থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটালে। ধরো আমরা একটা বস্তু আছে, এই বস্তুটা বাইরে থেকে আমরা কি করব বল প্রয়োগ করব, ধরো বল প্রয়োগ করে আমরা কি করতেছি এর পরিমাণ বল প্রয়োগ করতেছি। তো যদি বল প্রয়োগ করা হয় বস্তুটার কি হবে আকার আয়তনে কি হবে পরিবর্তন হবে, তখন এদের মাঝখান বরাবর কি হবে একটা লম্বালম্বি ভাবে, প্রত্যেকটা লম্বালম্বি ভাবে একটা কি হবে বল অনুভব হবে। যখন আমরা আয়তন পরিবর্তন করব, এই যে বাধাদানকে যে বলটা উদ্ভূত হইতেছে সেটাকে আমরা কি বলবো পীড়ন বলবো। এখন বাধাদানকে একটা বলের উদ্ভব ঘটায় এই যে বস্তু একক ক্ষেত্রফলের উপর, তাহলে ধরে নাও আমরা এই যে ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফল,
এই সম্পূর্ণটা ক্ষেত্রফল আছে কত a, এই বস্তুটার সম্পূর্ণ ক্ষেত্রফল আছে a, কিন্তু আমরা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বা একক ক্ষেত্রফলের উপর লম্বালম্বিভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে বলা হয় পীড়ন। বুঝতে পারছো? তাহলে আমরা পীড়ন সমান কি লিখতে পারবো? আমরা পীড়ন ইকুয়াল আমরা লিখতে পারবো বল ডিভাইডেড বাই একক ক্ষেত্রফল। এখন দেখো এইটুকু আমরা পাইতেছি পীড়ন ইকুয়াল টু বল ডিভাইডেড বাই একক ক্ষেত্রফল। এখন আমরা এটা কিভাবে আসছে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি, ধরে নাও আমরা এই বস্তুটার উপর ধরো আমাদের এরকম একটা বস্তু ছিল, এই বস্তুটা ছিল, এই বস্তুটা আমরা আয়তন পরিবর্তন করতেছি f পরিমাণ বল প্রয়োগ করে। এখানে আমাদের বস্তুটার ক্ষেত্রফল আছে a, তাহলে সম্পূর্ণ বস্তুটার তাহলে আমরা কি a ক্ষেত্রফলের বস্তুর উপর বল প্রয়োগ করে কত f পরিমাণ, তাহলে আমরা একক ক্ষেত্রফল তার মানে কি 1 মিটার স্কয়ার, এখানে a মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে বল প্রয়োগ হবে কত f বাই a। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারবো f বাই a কে আমরা বলতে পারবো জাস্ট p বা চাপ সমান আমরা কি লিখতে পারি f বাই a। ওকে, এইটুকু। এখন আসো আমরা এটা একটু দেখি। তাহলে আমরা পীড়ন সমান কি লিখতে পারবো, এই যে এইটুকু। আমরা পীড়ন সমান আমরা লিখতে পারবো যে প্রতিরোধকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, প্রতিরোধকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আরেকটা লিখতে পারি পীড়ন ইকুয়াল টু প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এটার উপর কতটুকু প্রযুক্ত বল হয়েছে সেই বল আর হচ্ছে কি ক্ষেত্রফল। বুঝছো সবাই? তো আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা চলো পরবর্তী টপিকটায় যাই, মাত্রা। এখান থেকে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের কোশ্চেন আসি। দেখো আমরা পীড়ন ইকুয়ালটা আমরা কি পড়ছি, পীড়ন ইকুয়ালটা আমরা পড়ে আসলাম f ডিভাইডেড বাই a বা বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমত যদি আমরা এককটা বের করি, একক, দেখো একক আমরা কিভাবে বের করতে পারি, তাহলে বলের একক কি আমরা পীড়ন, পীড়নের একক কি বলের একক আমরা যদি নিউটন, আর ক্ষেত্রফল একক কি মিটার স্কয়ার। তাহলে আমরা এখানে কি আসবে নিউটন পার কি মিটার। পরে আসে আমরা মাত্রাটাও বের করতে পারবো, আমরা মাত্রাটাও বের করতে পারি। তো এখন চলো দেখো মাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি। পীড়ন, পীড়ন এর মাত্রা, মাত্রাটা দেখো আমরা নিউটন বলের মাত্রা কি m l 3/2, আর ক্ষেত্রফলের মাত্রা কি l স্কয়ার। তাহলে দেখো তো যদি আমরা একটু এইভাবে লিখি m l 3/2 ইনটু কত l ইনভার্স 2, তাহলে আমাদের আসতেছে কত m l ইনভার্স 1 3/2, এটা আসতেছে। এটুকু হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। সো এইটা আর এটা এই অংশটুকু আর এই অংশটুকু মুখস্থ করে ফেলবা, যদি তোমরা না প্রমাণ না করতে পারো এটা মুখস্থ করে ফেলবা। সো বুঝছো সবাই? ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? চলো আমরা দেখি পরবর্তী কি আসছে। এই কোশ্চেনটার আনসার করব। এটা আসছে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, আরো অনেক জায়গায় আসছে। সো একটু দ্রুত আনসার করে ফেলো যে পীড়নের মাত্রা সমীকরণ কোনটি। ক নাম্বার বলছে m l 3/2, খ নাম্বার বলছে m l 3/1 3/2, গ নাম্বার অপশন বলছে m l ইনভার্স 1 3/1, আর গ নাম্বার হচ্ছে m l t কিউব। দ্রুত জানাও তো।
এমএসটিটি ইসলাম বলছো খ, সৌরভ খ, বাকিরা ওকে, সৌরভ খ বলছো, তারপর হচ্ছে তিথি বলছো খ, আকাইদ বলছো খ। ওকে, তাহলে দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আনসার হচ্ছে খ নাম্বার। এটা তো সবাই পারবা। এটা আসে, এই কোশ্চেনটা আসছে। আরে আচ্ছা দেখো কি বলছে, এত মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল বিশিষ্ট তারের এত কেজি বড় একটি জুলালে, এখানে আমাদের কি জুলালে হবে, জুলালে তারটির পীড়ন কত সেটা বের করতে বলছে। ওকে, এটা আমরা কিভাবে করব? দেখ আমরা এটা কিভাবে করতে পারি, আমরা পীড়ন ইকুয়াল টু কি করছি, আমরা পীড়ন এখানে আসো, আমরা এটা একটু সমাধান করি, জাস্ট একটু। পীড়ন ইকুয়াল টু আমরা পড়ে আসছি f বাই a। দেখো এখানে আমরা এর মানটা দিয়ে দিছি, আমরা এর মান দিয়ে দিছি, কিন্তু f এর মান দেয় নাই, কিন্তু দিছে কি বস্তুটার m। ধরো আমরা একটা বস্তু ছিল, এটা তার ছিল, এই তারের নিচে একটা বস্তু কি করছে, এখানে একটা বস্তু ঝুলিয়ে দিছে, সেই বস্তুটা কত 10 কেজি বড়, m সমান 10 কেজি। তাহলে এখন বলো বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়া করতেছে, w সমান mg, খাড়া নিচের দিকে না, তাহলে কত আসবে 10 × 9.8, বা আমরা এটাকে বলতে পারি f। বলো কত আসে, তাহলে আসবে কি হচ্ছে 98 এত। আমরা কত পাইতেছি, এখানে পাইতেছি 98, এর মানটা কত আসতেছে এখন বলো তো, আমরা a কিসে দেওয়া আছে 0.5 মিলিমিটার স্কয়ার, তাহলে আমরা 1 মিলিমিটার সমান কত জানি, 1 মিলিমিটার সমান, সবাই একটু কমেন্ট করে জানাও তো 1 মিলিমিটার সমান কত মিটার, 1 মিলিমিটার সমান কত মিটার। এটা আমি বলছি 1 মিলিমিটার সমান কত, 1 মিলিমিটার সমান আমরা জানি 10 টু দি পাওয়ার 3 মিটার, তাহলে এখানে মিটার স্কয়ার আছে, তাহলে আমরা এখানে কি হবে 0.5 × 10 টু দি পাওয়ার -6 এত মিটার, এখানে বসাও 0.5 × 10 টু দি পাওয়ার -6। এখন দেখো তো কত আসে, 98 ডিভাইডেড বাই 0.5, 10 inverse -6। তাহলে হচ্ছে কত, এইটুকুর মান আসবে কি হচ্ছে
1.96 into 10 to the power 80 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে आंसर হচ্ছে সি নাম্বার। দেখো একটা খুব সহজ একটা কোশ্চেন আসছে, কোথায় আসছে? দিনাজপুর বোর্ডে আসছে। আকাশ বলছে হ্যাঁ, থ্যাংক ইউ। 1 মিলিমিটার সমান 0.001 মিটার বা 1 into 10 to the power হচ্ছে কি 3 মিটার। ক্লিয়ার? তাহলে আমরা পরেরটা দেখি। এই অসহ বল দেখবো। এই অসহ বল কাকে বলে? অসহ বল। আচ্ছা, তোমাদের মাঝখানে কে কে ক্লাস নোট করতেছো, কে কে বলো তো? সো তোমরা নোট করতেছো? দেখো আমার কিন্তু ক্লাসের সাইড থেকে অনেক কিছু বাদ চলে যেতেছে। বাচ্চাদের বলতে তোমার কিন্তু এখানে আমি যা লিখতেছি এখানে আবার অনেকগুলো কিন্তু মুছে ফেলা হইতেছে। সবাই চেষ্টা করো নোট করে দেওয়ার জন্য। তো আমরা চলো অসহ বল বা অসহ বার কাকে বলে। ওকে, সৌরভ নোট করতেছো, বাকিরা? পরে হচ্ছে আকাই, তুমি কি নোট করো না? আচ্ছা দেখি, আচ্ছা আমরা চলো। দেখো কি বলছে, স্থিতিস্থাপক সীমার বাইরে, বলছে কি স্থিতিস্থাপক সীমার বাইরে বল প্রয়োগ করা হলে বল অপসারণ করার পর বস্তুটি আর পূর্ব স্থিতিস্থাপক বা পূর্ব অবস্থায় সম্পূর্ণ ফিরে আসে না। পূর্ব অবস্থায় সম্পূর্ণ ফিরে আসে না বা প্রযুক্ত বলের মান আরো বেশি হলে বস্তুটি ছিঁড়ে বা ভেঙে যায়। দেখো না, তোমরা যদি কখনো একটা বস্তু চিন্তা করো, ধরো এটা একটা রাবার আছে, এটা একটা রাবার আছে, তোমরা এইখানে এই বস্তুটার উপর রাবারটা কি করতে পারে? 5 নিউটন বল অনুভব করতে পারে। কিন্তু এইখানে এক ব্যক্তি টানতেছে, সে টানতেছে গিয়ে হচ্ছে 7 নিউটন বলে, এই ব্যক্তির 10 নিউটন বলে। কিন্তু এই রাবারটা হচ্ছে কি সর্বোচ্চ 5 নিউটন বল অনুভব করতে পারে। এই দুইটা বলের মধ্যে লব্ধি বলটা হচ্ছে, আচ্ছা ধরো না আমাদের এখানে লব্ধি বল, এই দুইটা বস্তুর যে বলটা আছে এই বল দুইটার মধ্যে পার্থক্য হওয়া লাগবে। তাহলে 5 নিউটনের বেশি হয়ে গেলে বস্তুটা কি যাবে? রাবারটা কি যাবে? ছিঁড়ে যাবে না? তাহলে এখানে মাঝ বরাবর ছিঁড়ে যাচ্ছে, এটাকে আমাদের বলা হয় ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া। তাহলে এখানে একটু সংজ্ঞাটা এইখান থেকে লিখবা যে সবচেয়ে কম যে বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে বা ভেঙে যায় তাকে আমরা কি বলি? অসহ বল বলি। সো এইটুকু একটু মাথায় রাখবা। তাহলে আমরা কি বলতে পারি যে সবচেয়ে যে কম বলে একটা বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় তাকে আমাদের কি বলা হয়? অসহ বল বলে। তাহলে অসহ বল বা বার বা ওজনও বলা হয়, এটুকু মনে রাখবা। অসহ বল বা অসহ ওজনও বলা হয়। ক্লিয়ার? চলো আমরা পরেরটা দেখি। দেখো এইটুকু, এইটা দেখো সর্বাপেক্ষা কম যে কম যে বলে ক্রিয়ার কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে কি বলা হয়? অসহ বল বলে। বুঝতে পারছো? অসহ বল কাকে বলে? অসহ বল হচ্ছে সর্বাপেক্ষা কম যে বলে ক্রিয়া করে কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় তাকে অসহ বল বলে। দেখো অসহ পীড়ন, তাহলে আমরা অসহ বলের জন্য যে পীড়ন হয় তাকে আমরা কি বলি? অসহ পীড়ন বলি। ওকে, এখানে আসো। তো আমরা একটু পীড়নের আরেকটা মাত্রা একক লিখে দেওয়া আমার দরকার ছিল, এটা আমি লিখে দেই নাই, দাঁড়াও এটা একটু লিখে দিচ্ছি। দেখো আমরা কি পাইছিলাম? এইখানে পাইছিলাম পীড়নের। তাহলে আরেকটা একক হচ্ছে, এটা হচ্ছে প্যাসকেল। এটা আমরা বলতে পারি প্যাসকেল। ওকে, চলো দেখি আমরা পরবর্তী কি আছে। এটা এই কোশ্চেনটা আসছে, এটা আসছে কোথায়?
ঢাকা বোর্ড 2023 সালে। বুঝতে পারছো? কি বলছে, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে 2 মিলিমিটার স্কয়ার। এখানে বলছে কি অসহ বার কত কেজি, 100 কেজি। তাহলে তারের অসহ পীড়ন কত, অসহ পীড়ন কত, এটা বের করতে বলছে। একটু দ্রুত আনসার করো তো। এটা ক্লাসে কয়জন আছো? আর কারো প্রশ্ন থাকলে করতে পারো। সো কোনো কিছু প্রশ্ন থাকলে করে ফেলবা সরাসরি। সো ভাইয়া রে, আচ্ছা তোমাদের মাঝখানে 2 জন ক্লাসে আছো তাই না, আর বাকিরা? দেখো আমরা অসহ পীড়ন, অসহ পীড়ন, দেখো অসহ পীড়ন সমান কি লিখতে পারো, অসহ বল, অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে অসহ বার বা অসহ বল, তাহলে আমরা এখানে কি দেওয়া আছে 100 কেজি, 100 ইনটু, তাহলে আমরা কি অসহ বার। সৌরভ বলছো ডি, ওকে আমরা দেখি একটু। তাহলে দেখো 100 ইনটু 9.8 ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6। একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখো যে মানটা পাবা 100 ডিভাইডেড ইনটু 9.8 ডিভাইডেড বাই 2 ইনটু 10^6। তাহলে আমরা এটা পাইতেছি হচ্ছে 4.9 ইনটু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার কি মিটার স্কয়ার। এটা যেখানে আছে সেটা আনসার। আনসার হচ্ছে ক নাম্বার। ষোলক কি বলছো, ডি বলছো? আকাইত বা যারা আছো এখানে অসহ বার দেওয়া আছে, এত কেজি দেওয়া আছে, যদি নিউটন থাকতো তাহলে হইতো। আচ্ছা লাবণী বলছো বি, ওকে। চলো আমরা পরবর্তীটা দেখি, দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য টান বা পীড়ন। দেখো দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ। কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটা যদি কি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলা হয়, দৈর্ঘ্য বিকৃতি বলে। ধরে নাও আমার একটা বস্তু আছে, এইটা একটা রশি আছে বা একটা তার চিন্তা করতে পারি, এই তারের দৈর্ঘ্যটা আছে কত, এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, এই তারের দৈর্ঘ্যটুকু হচ্ছে এল। কিন্তু আমরা এটার উপর একটা বল প্রয়োগ করে, এখান থেকে আমরা একটা বল প্রয়োগ করে সেটা কি করছি, একটু লম্বা করে ফেলছি, এইখান থেকে এই তারটাকে একটু লম্বা করে ফেলছি, এই অংশটুকু বেড়ে ফেলছি। তাহলে এই আদি অবস্থায় এল ছিল, এখন কতটুকু পরিবর্তন হয়েছে, স্মল এল পরিমাণ পরিবর্তন হয়েছে। তার মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এতটুকু। তাহলে আমরা দৈর্ঘ্য যে বিকৃতিটা আছে সেটা আমরা কি লিখতে পারি, দেখো দেখো দৈর্ঘ্য বিকৃতি, তাহলে আমরা পরিবর্তন কতটুকু হচ্ছে, এল পরিমাণ। তাহলে আমরা এখান থেকে লেখা যায় জাস্ট দৈর্ঘ্য বিকৃতি। দেখো দৈর্ঘ্য বিকৃতি সমান কি, আমাদের দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হয়েছে, স্মল এল পরিমাণ পরিবর্তন হয়েছে। আর আমার আদি দৈর্ঘ্য কত ছিল, আর দৈর্ঘ্য আছে এল, এটাকে বলা হয় আমাদের দৈর্ঘ্য বিকৃতি। এখন আসো দৈর্ঘ্য পীড়নটা দেখি। এখানে কোনো একক বা মাত্রা নেই, এই জায়গায় চিন্তা করো দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বা যে প্রতিরোধ বল সৃষ্টি হয় তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে বস্তুর একক ক্ষেত্রফলের উপর দৈর্ঘ্য বরাবর যে প্রযুক্ত বল হয় তাকে বলা হয় কি আমাদের কি দৈর্ঘ্য পীড়ন। যেমন চিন্তা করো এই অংশটুকুতে এখানে যখন বস্তুর ক্ষেত্রফল ছিল, এটা যখন বল প্রয়োগ করা হয়েছে লম্বা করা হইতেছে, তখন এদের লম্ব বরাবর সে কি করে একটা বল দেয়, সে কি করে
একটা বাধা সৃষ্টি করে। এই যে বাধা সৃষ্টি করতেছে সেই একক ক্ষেত্রফলের উপর তাকে আমরা কি বলি? পীড়ন বলি। তো আমাদের এখান থেকে আমরা পীড়ন লিখতে পারবো, জাস্ট পীড়ন ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে কি বল প্রতিরোধকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল এইটুকু। এখন আমাদের একটু চিন্তা করো যে এই বস্তুটার ক্ষেত্রে ধরো একটা তার দেওয়া আছে, এই তারটা দেওয়া আছে, এই তার একটা ব্যাস দেওয়া আছে, একটু ছোট্ট করে চিত্রটা একটু বড় করে আঁকাই। ধরো এই একটা বস্তু দেওয়া আছে, এইটার একটা তার দেওয়া আছে, এই অংশটুকু থেকে এটা একটা তার। দেখো এই তারে একটা আমাদের কি ক্ষেত্রফল দেওয়া আছে বা ব্যাস দেওয়া আছে, এখান থেকে একটা ব্যাস দেওয়া আছে বা ব্যাসার্ধ দেওয়া আছে। যখন এইটার বেস দেওয়া আছে এইখানে আমরা একটা বস্তু ঝুলিয়ে দিছি, ধরো এম বড় একটা বস্তু ঝুলিয়ে দিছি, তো অবশ্যই কি একটা ক্ষেত্রফল লাগবে। এইটার এফ যখন বল ঝুলিয়ে দেওয়া হয় তখন বস্তুটা কি করে? তার আয়তনটার পরিবর্তন করে ফেলে বা এইটুকু আসতেছে। সো এই জায়গায় তার বস্তুটা কি দৈর্ঘ্যটা কি হবে? একটা পরিবর্তন হবে স্মল এল পরিমাণ। তাহলে আমরা ক্ষেত্রফল অনুসারে কি লিখতে পারি? এখান থেকে আমরা পীড়ন ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল আমরা কি লিখতে পারবো? বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। দেখো বল কতটুকু? এম পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে কি এম জি ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে কি? এখানে ক্ষেত্রফল হচ্ছে এই বস্তুটার ব্যাসার্ধ থাকবে একটা এবং পাই আর স্কয়ার, এটা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী টপিক পড়ি। এখন আমরা আয়তন বিকৃতি দেখব। ক্লিয়ার সবার? আয়তন বিকৃতি দেখো আমরা আয়তনের যে পরিবর্তনটা ঘটে সেম ভাবে এখান থেকে একটা বস্তুর আয়তন আছে, এই বস্তুর আয়তনটা হচ্ছে বি, এটার উপর বল প্রয়োগ করে আমরা আয়তনটা করে ফেলছি একটু ছোট বা এরকম হয়ে গেছে, এটা ইজ স্মল বি। তাহলে আয়তন যে পরিবর্তনটা আছে এই আয়তনের পরিবর্তনটাকে আমরা কি বলা হয়? আয়তন বিকৃতি বলে। আমাদের আয়তন বিকৃতি। ওকে, আয়তন বিকৃতি মানে কি? যে আয়তনের পরিবর্তন বি মাইনাস স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি, এটা হচ্ছে আয়তন বিকৃতি। এখানে আর কিছু জানার দরকার নেই। আয়তন পীড়নের ক্ষেত্রে সেম জিনিসটাই আসবে, এফ বাই আই। আয়তন পীড়নের ক্ষেত্রে সেম জিনিসটাই আসবে, আয়তন পীড়ন ইকুয়াল টু এফ বাই এ। চলো আমরা পরবর্তীটা দেখি। আয়তন পীড়নেরটাও সংজ্ঞাটা একটু করে নিও, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা তোমরা কে কে ক্লাসে আছো? স্ক্রিনশট নেওয়া হয়েছে? আমরা দেখো হুকের সূত্রটা দেখো। হুকের সূত্র কে কে আছো ক্লাসে বলো তো? দেখো হুকের সূত্র কি বলছে, বিবৃতিটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কি বিকৃতির সমানুপাতিক, বুঝতে পারছো? দেখো তাহলে স্থিতিস্থাপক সীমা হওয়া লাগবে, এই যে পীড়ন যে বিকৃতির সমানুপাতিক সেটা আমরা লিখব। আমাদের পীড়ন এই অংশটুকু থেকে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি। বিকৃতি দেখো আমরা সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে পারি, জাস্ট পীড়ন ইকুয়াল আমরা একটা ধ্রুবক বা কে হিসাবে ব্যবহার করতে পারি ইনটু বিকৃতি। বিকৃতি বুঝতে পারছো? এটা হচ্ছে হুকের সূত্র। হুক বলতে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন আসো এই জায়গায় পীড়নটা আমরা কি লিখতে পারি?
জাস্ট পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইকুয়াল আমাদের এই ধ্রুবক। এই ধ্রুবকের মানটা নির্ভর করে কয়টা বিষয়ের উপর নির্ভরশীল হচ্ছে নির্ভরশীল কি কি দুইটা বিষয়। দেখো বস্তুটার উপাদান এবং এককের উপর নির্ভর করে। এটা হচ্ছে বস্তুটার পীড়নের ক্ষেত্রে এইটুকু। এখন আসো এটা তোমার প্রশ্ন করি, একটা বস্তুর যদি আমার বিকৃতি বাড়ানো হয় তাহলে পীড়ন কি বাড়বে না কমবে? ধরো আমরা যদি বিকৃতি বাড়ালাম তাহলে পীড়নের মানটা কি বাড়বে না কমবে বলতো? অবশ্যই পীড়নও বাড়বে। পীড়নে কি বাড়বে? কিসের জন্য? আমরা পীড়ন বিকৃতি সমানুপাতিক, যেহেতু পীড়ন বিকৃতি সমানুপাতিক এর আমরা যদি বিকৃতি বাড়াই পীড়ন বাড়বে, আর যদি আমরা বিকৃতি কমাই তাহলে কি করবে? পীড়নও কমবে। পীড়ন কমা মানে কি? ওইটার উপর বল কমে বা চাপ কমে। বুঝতে পারছো? এখন আসো আমরা একটু অন্যভাবে দেখি। আচ্ছা এর জন্য আমি একটু আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি, এটা একটু বই এই আচ্ছা তোমরা কে কে আছো একটু জানাও দেখি, যে 4 জন আছো। বুঝছো আমার স্লাইডটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা তোমাদের মধ্যে কে কে আছে একটু জানাও দেখি। ভাই আমি আছি। এখন আসো দেখো আমরা এই অংশটুকু থেকে কি পাইতেছি, এইখান থেকে আমরা বিকৃতি ইকুয়াল টু পীড়ন। তাহলে এখন বলো তো এই ধ্রুবকের মানটা আমরা একটা নির্দিষ্ট ধরে নিলাম কে বা 1। এখন আমরা পীড়ন সমান কি পড়ে আসছে, তাহলে আমরা বিকৃতি ইকুয়াল আমরা কি লিখতে পারি? f বাই a। তাহলে বলো তো এই বিকৃতিটা কার উপর নির্ভর করতেছে? এই বলের উপর না, এবং কি এই ক্ষেত্রফলের উপর। তাহলে এখন একটু যদি প্রশ্ন করি, যদি আমরা বিকৃতি বাড়াই তাহলে আমরা কি বলের মানটা কি বাড়বে না কমবে? f এর মান অবশ্যই বাড়বে, কিন্তু ক্ষেত্রফল এর মান এটা কি করবে? কমবে। আবার যদি আমরা বিকৃতি কমাই তাহলে আমার বস্তুটা কি বলের মানটা কি হবে? কমবে, কিন্তু ক্ষেত্রফলের মানটা কি হবে? বাড়বে। এটা অবশ্যই মাথায় রাখবে। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করতেছি, তুমি একটু আনসার করবে। একটু আনসার করে, হ্যাঁ, যে একক ক্ষেত্রফলের মান 3 গুণ করলে বিকৃতি কত গুণ হবে? ওকে, এটা একটু বলো তো। একক ক্ষেত্রফলের উপর যদি আমরা কি করি? বলের মান, অর্থাৎ কি আমরা ক্ষেত্রফলের মান 3 গুণ করি, তাহলে বিকৃতি কত গুণ হবে? এটা একটু জানাও।
দেখো সৌরভ বলছো 1/3, হ্যাঁ অবশ্যই বিকৃত হবে কত, বিকৃত হবে 1/3, আগেরটা 1/3। লাবণী বলছো 1/3। ওকে, চলো আমরা পরের টপিকটা পড়ি। পীড়ন বিকৃতির সমানুপাতিক কার সূত্র? এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ড 2023 সাল। ये হুকের সূত্র, ইয়াংয়ের সূত্র, পয়সনের সূত্র, জুরিনের সূত্র, বলো। সৌরভে বলছো শিয়া ক্লাসে আছো, তুমি মনে হয় দেখতেছো। আপনি বলছে ওকে, তাহলে আমরা পরবর্তীতে দেখি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই টপিক পড়লে মোটামুটি শেষ, আমাদের বেসিকের মাঝখানে যা আছে মোটামুটি এখান থেকে এই টপিকটা পড়লে শেষ। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি বলছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি যে অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আমাদের বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই জায়গায় আমরা পড়ে আসলাম যে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি। এই যে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি বলছি, এর মাঝখানে আমরা একটা ধ্রুব সংখ্যা ছিল না, আমরা এটা কি করব? পীড়ন ইকুয়াল আমরা একটা ধ্রুব সংখ্যা ইনটু বিকৃতি। এই যে ধ্রুব সংখ্যা পীড়ন এবং কি বিকৃতির অনুপাত, আমরা এখানে লিখতে পারি জাস্ট পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইকুয়াল কি একটা ধ্রুব সংখ্যা। এই যে ধ্রুব সংখ্যাটাকে আমাদের বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, দেখো তাহলে এইটুকু পাইতেছি, এটা মাথায় রাখবে। ওকে, ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক, সো ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইয়ং এর গুণাঙ্ক বা কি বলছে, গুণাঙ্ক বলতে আসলে তো কি আসবে, সেটা হচ্ছে কি যে পীড়ন বাই বিকৃতি। চলো আমরা একটু দেখি সংজ্ঞাটা কি বলছে। এটা গঙ্গা না, এটা হবে সংজ্ঞা, বুঝছো? স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ধ্রুব সংখ্যাকে হবে কাকে বস্তুর উপাদানের দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক বলে। বস্তুর উপাদানের
দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক বলে। ওকে, চলো আমরা একটু দেখি। তাহলে আমাদের ধরে নাও একটা বস্তু আছে, এটা একটা তার আছে, এই তারের উপর আমরা একটা বল প্রয়োগ করতেছি। এই তারে একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কত? ক্যাপিটাল এল। এটার উপর একটা বল প্রয়োগ করে এটাকে আমরা একটু কি করে দিলাম, একটু লম্বা করে ফেললাম এখানে, সরি এইটার উপর। এই অংশটুকু আমাদের পরিবর্তন হয়েছে, স্মল এল, আর আদি দৈর্ঘ্য ছিল কত? এল। তাহলে আমাদের প্রথমত যে দৈর্ঘ্য বিকৃতি দেখি, দৈর্ঘ্য কি আসবে? দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি বলতো দৈর্ঘ্য বিকৃতি সমান কি পড়ে আসছো? আদি দৈর্ঘ্য পরিবর্তন। দেখো তো এইটুকু যদি এল হয়, পরিবর্তন কতটুকু হয়েছে? এল পরিমাণ। তাহলে আমাদের এল ডিভাইডেড বাই স্মল এল ডিভাইডেড বাই নিচে কি হবে? ক্যাপিটাল এল। এটা তাহলে এর মধ্যে একটা পীড়ন হয়েছে না? অবশ্যই একটা বল হয়েছে। তাহলে আমরা এখানে পীড়নটা পাবো কত? জাস্ট পীড়ন, পীড়ন হচ্ছে কি বল ডিভাইড বাই, ধরে নাও আমরা এটার উপর কি বল প্রয়োগ হয়েছে? এফ পরিমাণ বল প্রয়োগ হয়েছে। এবং এই যে তারটা আছে, এই তারের একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে কত আমাদের? এই তারের ক্ষেত্রফল হচ্ছে এফ। তাহলে আমরা কি এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক যে আছে সেটা অনুসারে আমরা কি পাবো? আমরা ইয়ং গুণাঙ্ক লিখতে পারি। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। কেমন? তাহলে পীড়ন সমান কত পড়ছে? এফ বাই এ, আর বিকৃতি সমান কত? স্মল এল ডিভাইডেড বাই এল। স্মল এল ডিভাইডেড বাই এল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ ডিভাইডেড বাই এ ইনটু হচ্ছে ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল। তাহলে আমরা এখানে লেখা যায় না এফ এল ডিভাইডেড বাই এ এল। এটা আসছে ইয়ং গুণাঙ্ক। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক কত পাইতেছি? ইয়ং গুণাঙ্ক পাইতেছি হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু। ওকে, এটা আমাদের মনে রাখবো। এখন আসো আমরা ইয়ং গুণাঙ্কর মাত্রা এবং একক গুলা বের করি। মাত্রা এবং একক, মাত্রা এবং একক। দেখো আমরা y ইকুয়াল টু কি করছি? f l ডিভাইডেড বাই a স্মল l। দেখো এখান থেকে আমাদের ইয়ং গুণাঙ্ক মাত্রাটা বের করতে পারি। দেখো এই l আর l এর একক কি হয়ে যাবে? একই না? তাহলে কাটাকাটি যাবে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? y ইকুয়াল টু f বাই a মাত্রার ক্ষেত্রে। তাহলে f এর মাত্রা কি পড়ছে? f এর মাত্রা পড়ছে গিয়ে হচ্ছে m l ইনভার্স 2, নিচে কত আছে? l স্কয়ার। তাহলে দেখো তো কি আসবে? m l ইনভার্স 2 না? এটা কার মাত্রা পড়ে আসছিলাম আমরা? এটা পড়ে আসছিলাম পীড়নের মাত্রা, পীড়নের মাত্রা। ওকে, তাহলে আমরা কি পড়তেছি যে ইয়ং গুণাঙ্ক যে আছে এখানে আমরা কি পড়তে পারছি? ইয়ং গুণাঙ্ক। এই ইয়ং গুণাঙ্কের মাত্রা এবং একক, ইয়ং গুণাঙ্কর মাত্রা এবং একক। তাহলে এইটুকু পাইতেছি। তাহলে আমি এখানে কি বলতে পারি যে ইয়ং গুণাঙ্ক এবং কি পীড়নের মাত্রা একই, এটার মাত্রা হচ্ছে কি একই। ওকে, যেখানে এটা সেখানে একই জিনিস। চলো এখানে আমরা একটু জিনিস বুঝাই। একটা জিনিস মনে রাখবা, দুটি উপাদানের মধ্যে, দুটি উপাদানের মধ্যে, এগুলো হচ্ছে সিকিউর জন্য আসবে। দুটি উপাদানের মধ্যে যার ইয়ং গুণাঙ্কর মান বেশি, ইয়ং গুণাঙ্কের মান বেশি, সেটা বেশি স্থিতিস্থাপক, সেটি বেশি স্থিতিস্থাপক, বেশি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। এটা লেখা রেখো। পরে আরেকটা আছে, একই উপাদানের ইয়ং গুণাঙ্ক একই, ইয়ং গুণাঙ্ক
একই। ওকে, এটুকু গেল, এটুকু অবশ্যই অবশ্যই মনে রাখবো, সব গুরুত্বপূর্ণ। চল আমরা দেখি কি আসছে এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটার আনসারটা হচ্ছে দুই জায়গায় দুই রকম, আমি হচ্ছে দুই জায়গায় দেখছি, এটা দুই রকম আনসার। তো আমাদের কাছে অ্যাকুরেট আনসার হচ্ছে, দেখো কি বলছে, একটি তারের ইয়ং গুণাঙ্ক, একটা তারের ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক ওয়াই এবং কি বিকৃতি লেখচিত্রটা কিরকম। তাহলে আমরা দেখো তো ওয়াই ইকুয়াল টু, আমরা কি করে আসছি, সো আমরা কি পিরন ডিভাইডেড বাই বিকৃতি, না বিকৃতি, পিরন ডিভাইডেড বাই বিকৃতি। সো দেখো আমি এইখানে একটা জিনিস মনে রাখো তো, এই ইয়ং গুণাঙ্কর মানেটা কি, ধ্রুব সংখ্যা না, এটা কি একই উপাদানে কি থাকবে, ধ্রুব থাকবে না, ধ্রুব, যেহেতু এটুকু একই উপাদানে এই ইয়ং গুণাঙ্কর মানটা কি ধ্রুব থাকে, একটি তারের বলছে, এখানে বলছে একটি তারের, তাহলে একটি তারের ইয়ং গুণাঙ্কর মান কি সবসময় নির্দিষ্ট, নির্দিষ্ট, যদি এইটা যতই পরিবর্তন করি না কেন এটার কি হবে না, কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা যে অক্ষ বরাবর আছে সেই অক্ষ বরাবরই থাকবে। আমাদের গ্রাফটা কেমন হবে, এই আকৃতি, এইখানে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের বিকৃতি, তাহলে এটা যদি বিকৃতি হয় তাহলে পীড়নটা কিরকম হবে, এদিকে হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক ওয়াই, তাহলে আমাদের বিকৃতিটা কেমন হবে, তাহলে এইটার কোনো পরিবর্তন না, এটা যতই পরিবর্তন করি না কেন ইয়ং গুণাঙ্কর মান একই থাকবে, তাহলে একই মানে কি বিকৃতির সমান্তরালে, এখানে যেটা আছে সেটা হচ্ছে আনসার। এটা বুঝছো, হোপফুলি আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তো এখন চলো আনসার হচ্ছে সি নাম্বার, আনসার সি। এখন কিছু এমসিকিউ, এইটা সৌরভ কেমনে কি বলো, ইয়ং গুণাঙ্কর মাত্রা কোনটা, বলো তো দেখি, ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটা, ওকে, তাহলে আনসার হচ্ছে বি নাম্বার, এটা পড়ানোর দরকার নেই। এইখানে আসো, এটা যদি মুখস্থ কোশ্চেন, এটা আসছে রাজশাহী বোর্ডে, এই কোশ্চেনটা বলো, একটা আনসার বলো, আর বেশি পড়াবো না, 10 মিনিট পড়াবো।
ও আচ্ছা, রেজাল্ট দিব, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এখানে আমাদের একটু জিনিসগুলো মনে রাখবা। আমরা কি বলছিলাম, যার ইয়ং গুণাঙ্কর মান বেশি সেটা কি স্থিতিস্থাপক বেশি, তাই তো? চলো একটু দেখি। এই যে সীসা যে আছে, এই সীসার ইয়ং গুণাঙ্কর মানটা লেখা রাখো y। এটা ইয়ং গুণাঙ্কর মান হচ্ছে 1.6 into 10 to the power কত 10। তামা, এটার ইয়ং গুণাঙ্কর মান, এর ইয়ং গুণাঙ্কর মান হচ্ছে 13 into 10 to the power 10। নিকেল, এর ইয়ং গুণাঙ্কর মান হচ্ছে 20 into 10 to the power হচ্ছে 10। অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে হলো 7 into 10 to the power 7 into 10 to the power 10 এত নিউটন পার কি মিটার স্কয়ার, নিউটন পার কি মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এই জিনিসগুলো। সো এদের ইয়ং গুণাঙ্কর মান অনুসারে দেখো তো, এটা আছে কি আমাদের সর্বোচ্চ বেশি এটা, তাহলে আমরা কি নিকেল, নিকেল। তারপর থেকে কি, তারপরটা আছে কি তামা, কারণ কি দেখো এটা 13 গুণ, তাহলে কি আসবে তামা। তারপরটা কি আছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আমরা অ্যালুমিনিয়াম লিখলাম। আর এখানে আছে কি সীসা, সীসা। ওকে, এটা হচ্ছে আমাদের যে স্থিতিস্থাপকতা আছে তার ক্রম। ওকে, বুঝছো? লেখা হয়েছে? চলো আমরা আর কিছু জিনিসের লেখা দিতেছি। যেমন আমাদের রাবার, এই রাবারের ইয়ং গুণাঙ্কটা হচ্ছে 1 into 10 to the power 8 থেকে হচ্ছে কি 1 into 10 to the power 9 পর্যন্ত, এত নিউটন পার কি মিটার স্কয়ার। তারপর আসলে আমরা ইস্পাত, 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 এর ইয়ং গুণাঙ্কর মানটা হচ্ছে 2 into 10 to the power 11 নিউটন পার কি মিটার। এখন বলো এইটা বড় না হচ্ছে নিকেল বড়, বলো তো কার মানটা বড়? চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এখন বলো দেখি, সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু কোনটি? এটা হচ্ছে বরিশাল বোর্ড, এটা হচ্ছে 2013। রাবার, তামা, ইস্পাত, তারপর হচ্ছে কি স্পঞ্জ, বা আমরা এটাকে বলি স্পঞ্জ। ঠিক, আমরা তুলা বলতে পারি। বলো দেখি আনসার কি হবে? বলো তো এখানে আনসার কোনটা? হচ্ছে সৌরভ বলছে রাবার। তারপরে আরেকজন কে আছো? রাবণী বলছো সি। হ্যাঁ দেখো ইস্পাত। সাইদা ফারহা বলছো সি। সাইদা ফারহা, এখন আসলাম। দেখো এটা হচ্ছে ইস্পাত, দেখো সবচেয়ে বেশি 2 to the power 11 এত, এইটুকু আসছে। তাহলে আমাদের আনসার হবে কোনটা? সি। কারণ কি এটার আমরা ইয়ং গুণাঙ্কর মান কত 10 to the power 11 নিউটন পার কি মিটার স্কয়ার। স্পঞ্জ এটা একদম নগণ্য, নগণ্য, বুঝছো?
এটা তো আমরা জানি। চলো আমরা পরবর্তী টপিক দেখি। এইটুকু এই কোশ্চেনটা হচ্ছে গেল কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। দেখো তো পারবা কিনা। দেখো উদ্দীপকটি পড়ে এবং কি 45 এবং কি 46 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলছে? 2 মিটার দৈর্ঘ্য, এখানে কি আদি দৈর্ঘ্য বলছে, এল এর মান বলছে কত 2 মিটার এবং কি 1 মিটার স্কয়ার, তার মানে কি ক্ষেত্রফল বলে দিয়েছে। ক্ষেত্র বিশিষ্ট ইস্পাতের তারের প্রান্তে কত নিউটন বল, 20 নিউটন বল প্রয়োগ করলে এত ইয়ং গুণাঙ্ক, তাহলে তারের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাইছে। দেখো আমরা একটু চিত্রটা আঁকেন। হ্যাঁ, সবাই যে কোনো ক্ষেত্রে ফিজিক্স পড়তে গেলে চিত্র আঁকানোর চেষ্টা করবে। ধরে নাও আমরা এইটার দৈর্ঘ্য আছে কত, এই দৈর্ঘ্যটুকু কত দিছে 2 মিটার। এইটার উপর এবং প্রস্থচ্ছেদ যে আছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, যা এর মানটা এটা হচ্ছে কত 1 মিলিমিটার। এটাকে আমরা মিটার নিয়ে নিই, একবারে মিলিমিটার স্কয়ার, তাহলে 1 × 10⁻⁶ মিটার। এইখানে একটা বস্তু ঝুলিয়ে দিছি। ধরে নাও এই বস্তুটা ঝুলানোর পর m বলের বস্তুটা ঝুলানোর পর এই বস্তুটার আয়তনটা কতটুকু বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্যটা এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। সে দৈর্ঘ্যটা কত পাইছে, স্মল l পরিমাণ বৃদ্ধি পাইছে। y এর মান ইস্পাতের বইলা দিছে না, ইস্পাতের একটু আগে বললাম না 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো y এর মান আমরা জানি, y কত 2 × 10⁻11 নিউটন আর কি মিটার স্কয়ার। দেখি কেউ বলছো কিনা आंसर বলো না। তাহলে দেখো আমরা কি করছি, y f l / a। আমরা বের করব কার মান, ছোট l এর মান। তাহলে l কত f l / y a। দেখো f এর মান কত বলছে, কত নিউটন বল প্রয়োগ করছে 20 নিউটন। তাহলে এখানে বসা 20 × l এর মান কত, l এর মান হচ্ছে 2। তাহলে আমাদের এইখানে কি আসবে, y এর মান কত 2 × 10⁻11 ইনটু এর মান কত, এর মান হচ্ছে 1 × 10⁻⁶। একটু বলো তো এটার आंसर কত আসছে। আচ্ছা 2 × 10⁻⁴ মিটার। তাহলে এইটুকু বৃদ্ধি পাইছে কত, এত মিটার। आंसर হচ্ছে কোনটা, এতটা। পরেরটা দেখি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বলছে 2 মিলিমিটার স্কয়ার এবং কি বল দ্বিগুণ হলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার এবং বল দ্বিগুণ হলে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে কি আমাদের আগের যে কোশ্চেনটা ছিল সেম কোশ্চেনটাই, বুঝছো। দেখো না আগের কোশ্চেনে কি কি দেওয়া ছিল সেগুলো আমাদের লাগবে। এই অংশটুকু থেকে আমরা একটা বল বের করব। চলো এখান থেকে f এর মানটা বের করতে পারি। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আগের থেকে কি দ্বিগুণ হয়ে গেছে না, এখানে তাহলে কি হয়েছে আগের থেকে দ্বিগুণ। তাহলে আমরা কি a2 = কত 2a1।
এটা। তারপরে কি বলছে, f এর মানটাও কি দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আমরা f2 সমান কত 2f, আগে যে f টা ছিল সেটা দ্বিগুণ, তাহলে আমাদের কি দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বে কত গুণ হবে, তাহলে আমরা আগে যে দৈর্ঘ্যটা ছিল তার কত গুণ হবে সেটা বের করব। দেখো আমরা l ইকুয়াল টু কি পড়ছি, l ড্যাশ মানে কি l2 ইকুয়াল কি লিখতে পারি, f2 হচ্ছে কত l, আগের দৈর্ঘ্য তো যা ছিল তাই থাকবে, এবং আমাদের কি a হচ্ছে y, তাহলে a মানে কত a2, তার মানে আগের যে দৈর্ঘ্যটা ক্ষেত্রফলটা আছে সেটুকু, সরি এখন যেটা ক্ষেত্রফল a2y, তাহলে বুঝো। তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি, f2 মানে কি আগেরটার দ্বিগুণ, এখানে বসাও 2f আগেরটার কত 2f ইনটু 12 ইনটু l মানে কত আগে যা ছিল তাই থাকবে, আগে যা ছিল তাই, ক্ষেত্রফল কত আগেরটার দ্বিগুণ, তাহলে 2a ইনটু y এর মান তো আমরা জানি 2 ইনটু কত লেখা যায়, তাহলে আমরা y লিখে রাখি, কেমন অংশটুকু লিখি জাস্ট y। দেখো তো আমরা l ইকুয়াল টু কি পড়তাম f l ডিভাইডেড বাই a l, তাহলে আমরা এইটুকু লেখা যায়, তাহলে আমরা দেখো তো a2 আর a2 কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাই তো সৌরভ বলছো b, হ্যাঁ আচ্ছা দেখি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা কি এইটুকুর পরিবর্তে আগের যে l টা আছে সেই lটা লিখতে পারবো, তাহলে 1 ইনটু l1, তাহলে l2 কত আসতেছে আদি যে দৈর্ঘ্যটা আছে তার সমান, তাহলে আমাদের কোনটা হবে এ নাম্বার। এটা হচ্ছে বুঝার মতো একটা প্রশ্ন, বুঝছো কেউ বড় খাবা, সৌরভ বলছে হবে, হ্যাঁ থ্যাংক ইউ। কোশ্চেনটা আছে কোথায়, সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড। আচ্ছা চারজন কে কে আছে, হঠাৎ করে দুইজন বেড়ে গেছে, ওই দুইজন আমি দেখতে যাচ্ছি, হঠাৎ করে বেড়ে গেছে কি বাবা, পরবর্তী কোশ্চেনটা দেখে, এই কোশ্চেনটা এটা আসছে কি হচ্ছে, কোথায় আসছে বরিশাল বোর্ড 2022 সালে। চলো দেখি এই কোশ্চেনের একটা আনসার করে দেখি। জান্নাতুল দুহা ভুলক্রমে চলে আসছো, আর মাত্র 5 মিনিট পড়াবো শেষ। ওকে দেখো কি বলছে, একটি তারের ইয়ং গুণাঙ্ক, এটা বলছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কি মিটার স্কয়ার, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন নির্ণয় করো, দৈর্ঘ্যটা আগের থেকে 15% বৃদ্ধি করা লাগবে, তাহলে পীড়নটা কত সেটা বের করা লাগবে। দেখো তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, জাস্ট একটু ধরে নেই, ধরি আমরা আদি দৈর্ঘ্য l ইকুয়াল টু একটা l, তাহলে দৈর্ঘ্যটা মানে কি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হইতেছে স্মল l, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত স্মল l ইকুয়াল কত 15%, তাহলে আমরা দেখ সৌরভ অনেক ফাস্ট, দেখো আচ্ছা আমি দেখি সমাধান করি তারপরে আসবে, হ্যাঁ তাহলে আমরা কি পাবো, এখানে হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইনটু ক্যাপিটাল L, এটা হচ্ছে L, তাহলে দেখো এখানে আমরা কত পাবা 0.15 ইনটু L, এটুকু পাইতেছো। আমরা ইয়ং গুণাঙ্ক সমান কি করছো পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, দেখো তো আমরা এইখান থেকে একটা বিকৃতি লিখতে পারি না, জাস্ট বিকৃতির সমান আমরা কি বলছি স্মল l, তার মানে কত 0.15 l ডিভাইডেড বাই ক্যাপিটাল L, এই l কাটা যাবে বা আদি দৈর্ঘ্যটা এতটুকু পাইতেছি, তার মানে কি বের করব
পীড়নের মানটা বের করব না, তাহলে আমরা কি পীড়ন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি y ইনটু বিকৃতি। দেখো y এর মান কত 2 ইনটু 10 টু দি পাওয়ার 11, বিকৃতির মান কত 0.15। গুণ করে দেখো কত আসে, গুণ করে দেখো কত আসে। সৌরভ বলছো এ হবে। হ্যাঁ আচ্ছা আমরা দেখি কত হয়, একটু জানাও দেখি। 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 0.15 হচ্ছে 3 ইনটু, বলো কত হবে? এটা হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কি মিটার স্কয়ার। সাইরা বলছো ডি। ওকে বুঝছো? সবাই কি বুঝছো কোশ্চেনটা? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে আচ্ছা যারা হচ্ছে ক্লাস করো না তোমরা কিন্তু অনেক কিছু মিস করো, আর আজকে পরীক্ষা দাও না কে কে? আচ্ছা তো চলো আমরা আয়তন গুণাঙ্ক পর নেক্সট ক্লাসে পড়াবো। ওকে আরেকটা ক্লাস নেওয়া লাগবে এই চ্যাপ্টারে, ওদিনকে সিকিউ প্লাস এমসিকিউ দুটোই হবে। আচ্ছা যাই হোক, তোমরা যারা জয়েন হয়েছো ক্লাসে আছো, 4 জন ক্লাসে আছো, একটু একটা করে কমেন্ট করে দেখি যে এই পর্যন্ত যারা ক্লাস করলা কতটুকু বুঝছো ইয়ং গুণাঙ্ক বাদে যেই যেই জিনিসগুলো পড়ানো হয়েছে, কে কে বুঝছো আর কে কে ক্লাস নোট করছো এটা একটু বলো।